একা থাকি, তাই রাতে বেশি কিছু পরি না, মানে শুধু একটা হাত কাটা টিপ জামা। আজ আর নিজেকে আটকাতে পারলাম না। আমার চ্যানেলে অনেক ধরনের ভূত, পিশাচ, গোয়েন্দার গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে দেবদেবী, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক এইসবের উল্লেখ থাকে। গল্পে রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির জন্য আমি এইসব ব্যবহার করে থাকি, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমি আশা করব এই চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুরা সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলিকে গ্রহণ করবেন। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। সুমন প্রামাণিক সুমু চ্যানেলের বিশেষ নিবেদন, সুতৃষ্ণার কামনা। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আপনারা শুনেছিলেন সুতৃষ্ণা, যে কিনা তার একঘেয়েমি জীবনটাকে ঘৃণা করত আর ছেলেদের থেকে সে নিজেকে আড়াল করে রাখত। একদিন অফিস থেকে ফেরার সময় অফিসেরই এক কলিগ তার সাথে নোংরা ব্যবহার করে এবং সে বাধ্য হয়ে র্যাপিডোতে বাড়ি ফেরার সিদ্ধান্ত করে এবং সেই র্যাপিডোর ছেলেটার সাথে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্ত সৃষ্টি হয়। তারপর মেয়েটি ট্রেনে বসার পর ভাবতে লাগলো, সত্যি আজ যদি ওই ছেলেটা না থাকতো তাহলে হয়তো এতটা পথ ভিজে কাপড়ে যেতে হতো। পরক্ষণে তার মনে পড়ে গেল ওর সাথে হওয়া নোংরা ঘটনাগুলো। ঠিক তখনই সুতৃষ্ণা ছেলেটিকে ঘৃণা করতে আরম্ভ করে। কি ভেবেছে রেনকোট দিয়ে একেবারে মাথা কিনে নিয়েছে নাকি? জানি সব জানি, এইসব হলো টোপ। কি ভেবেছে আমাকে? দুশ্চরিত্র ছেলে একটা। যাত্রার বিবরণ আর কিছু দিলাম না, আর বাড়ির খবর তেমন কিছু বলার নেই। বাড়ি ঢুকতেই দেখি মা আর ভাইয়ের অলরেডি একচোট হয়ে গেছে, দুজনেরই মুখ ভার। দেখলাম মা রান্না করেনি, আর এদিকে ভাইয়ের জেদ, ওকে সাইকেল কিনে দিতেই হবে। আর মায়ের বক্তব্য, টিভিতে কেবিল রিচার্জের টাকাটা এক্ষুনি দিতে হবে। দুজনের রাগটা আমার ওপরে বিটিয়ে নিল। কি আর করা যাবে, এই দুনিয়ায় মানুষ শুধু টাকাকেই ভালোবাসে, সবাই নিজের স্বার্থটাই দেখে। একটা মেয়ে এক সপ্তাহ বাদে বাড়ি ফিরলো, তার কোনো ভ্রুক্ষেপ নেই। খিদে খুব জোরে পেয়েছে, মাকে আর কি বলবো, তাই রান্নাটা আমি নিজেই করে নিলাম। পরদিন খেয়ে দিয়ে বেলাবেলি চলে এলাম। যাত্রার বিবরণ না দিয়ে আসল ঘটনায় আসা যাক। আমার বাড়ি অর্থাৎ ভাড়া বাড়িতে ঢোকা মাত্রই শরীরটা কেমন কেমন করতে লাগলো। বারবার ঘরের মধ্যে কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। ওই দিন রাতে, মানে রবিবার রাতে ঘুমের সময় হঠাৎই পরিবেশটা কেমন বদলে গেল, ঠান্ডা লাগতে আরম্ভ করলো। হঠাৎই একটা দৃশ্য দেখে আমার দাঁতে দাঁত থেকে গেল। আমার ঠিক মাথার ওপরে ফ্যান থেকে কুৎসিত দেখতে একটা মেয়ের নিথর দেহ ঝুলছে, গলায় দড়ির ফাঁস দেওয়া। আঁতকে উঠলাম, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দেখলাম ওই ঝুলন্ত মেয়েটা সম্পূর্ণ নগ্ন। আস্তে আস্তে তার যৌনাঙ্গ থেকে রক্ত পড়তে লাগলো। সে যেন কিছু বলতে চায়, এদিকে আমার অবস্থা খারাপ। হঠাৎই বজ্রপাতের আওয়াজ আর আলোর ঝলকানি। না, আর তো দেখতে পাচ্ছি না। এটা কি দেখলাম? এগুলো কি সত্যি নাকি আমার মনের ভুল? তড়িঘড়ি উঠে আলো জ্বাললাম, বাথরুমে গিয়ে মুখে জল দিলাম। এদিকে বৃষ্টি নামলো বেশ জোরে। হয়তো স্বপ্ন দেখেছি আমি, কিন্তু একজন খুব সাহসী মেয়ে। আমি তো একাই থাকি এখানে, কিন্তু এই ঘটনাটা আমাকে বেশ ভয় পাইয়ে দিয়েছিল। ঘরে এসে শুয়ে পড়লাম। উফ, এই সেই বৃষ্টি আর বজ্রপাতের আওয়াজ।
কেন জানি না আজ ওর কথা খুব মনে পড়ছে। মানে ওই ছেলেটার সাথে কাটানো মুহূর্তগুলো। একা থাকি তাই রাতে বেশি কিছু পরি না, মানে শুধু একটা হাত কাটা টিপ জামা। আজ আর নিজেকে আটকাতে পারলাম না, বারবার ওর স্পর্শটা ফিল করতে লাগলাম। ইস, ও যদি এখন থাকতো, ওর লিপস দুটো ছিঁড়ে খেতাম, ওর ঘাড়ে ভ্যাম্পায়ার বাইট দিতাম। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই অফিসে 10 মিনিট লেটে গিয়ে দেখলাম আজ ওই জানোয়ারটা আসেনি। কিন্তু অফিসে আসার পর থেকেই মাথাটা কেমন যেন ধরে আছে, আর সেই ঝুলন্ত নগ্ন মহিলাটার কথা মাথায় ঘোরাফেরা করছে। আসলে ওই ঝুলন্ত নগ্ন মহিলাটা কে? কি বলতে চায় ও? ঠিক কি হয়েছিল ওর সাথে? আর সুতৃষ্ণার সাথে ওই ছেলেটার আর কি দেখা হবে? যদি দেখা হয়, নিজেকে কি আটকাতে পারবে সুতৃষ্ণা? আর সেই অফিসের লোকটা, সে গেল কোথায়? সবার আড়ালে ও কি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে? এই সব প্রশ্নের উত্তর কি তোমরা জানতে চাও? তাহলে শুনতে থাকো সুতৃষ্ণার কামনা, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফিরে আসছি পরবর্তী পর্বে।